শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেই এবার রাজ্যবাসীর জন্য খারাপ খবর। রাজ্যে বৃদ্ধি পেতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। আগামী বছরগুলিতে বন্যা ভূমিকম্পে থেকে সাবধান থাকতে হবে অসমবাসীকে। বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্যবাসীর জন্য এসে পড়েছে উদ্বেগজনক বার্তা। বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলইয়ের সংখ্যাজনক গণনা। রাজ্যে বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। চলতি মাসেই রাজ্যে হতে পারে ভয়ঙ্কর ভূমিকম্প। কোনো ছোট ভূমিকম্প নয়, ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পের পরেই রাজ্যে হতে পারে ভয়ঙ্কর বন্যা। বৃদ্ধি পেতে পারে ঝড় তুফানের গতি। একইভাবে বরপেটা সত্রের বর্ষফল গণনায় বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা করা হয়েছে। এই গণনায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম ঘোষণা করা হয়েছে। দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলইয়ের বর্ষফল গণনায় বিজেপি কমপক্ষে 80 থেকে 90টি আসন লাভ করবে বলে জানা গেছে। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের চুক্তির পরে সম্মতি আর প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ তখন আর কোনো পক্ষই বলতে পারবেন না যে তিনি বিবাহ বিচ্ছেদের চুক্তিতে রাজি নন। এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, আইন মেনে বিচ্ছেদের ডিক্রি জারি হওয়ার আগে সম্মতি প্রত্যাহারের সুযোগ থাকে। কিন্তু বিবাদের নিষ্পত্তি করতে দুই পক্ষই একবার সম্মতি দিয়ে ফেললে আর পিছু হটা যাবে না। দিল্লির এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলায় মধ্যস্থতার বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, মধ্যস্থতা হয়ে যাওয়ার পরে তখনই চুক্তি থেকে সরে আসা যাবে যদি প্রমাণ করা যায় যে এক পক্ষের সঙ্গে প্রতারণা করেছে অন্য পক্ষ, কিংবা যদি প্রমাণ করা যায় যে চুক্তি জোরজবরদস্তি করানো হয়েছে, অথবা প্রমাণ করতে হবে অপর পক্ষ চুক্তির শর্ত পালন করেননি। আর যদি এই রকম কিছুই প্রমাণ করা না যায়, তাহলে অভিযোগকারী পক্ষের উপর জরিমানা আরোপ করতে হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ, আদালত অনুমোদিত মধ্যস্থতার শর্ত থেকে সরে আসার প্রবণতাকে মোকাবিলা করা প্রয়োজন। শোনিতপুর জেলার লঙ্গাপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি স্কুটিতে করে দুই যুবক রাঙ্গাপাড়া থেকে মিছামারির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথ চলাকালীন হঠাৎই স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে স্কুটির আরোহী রোহিত কর্মকার ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে মোহিত রাজবংশী নামের অপর যুবক গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ষা শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে দোলাই সমজেলার কাটাখাল বড়জালেঙ্গা পূর্ত সড়ক এবং সংলগ্ন দারবি চাবাগান এলাকা। সড়কের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। এই সড়কটি দোলাই বিধানসভার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সহজেই আসাম বিশ্ববিদ্যালয় এবং হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। তবে বর্তমানে সড়কের বেহাল দশার কারণে সেই যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে। জানা যায়, তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আমলে সড়ক নির্মাণের অনুমোদন মেলার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। কিন্তু অভিযোগ, অপরিকল্পিত নির্মাণ এবং দুর্বল নিকাশি ব্যবস্থার ফলে সড়কটি এখন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সম্রাট চৌধুরী। তিনি হলেন সে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। এই শপথের আগে তাকে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। নীতিশ কুমার রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়ে পদত্যাগ করলে চৌধুরী মুখ্যমন্ত্রী পদে আসেন। এর আগে তিনি নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার সম্রাট চৌধুরীর সঙ্গে বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরীও বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। বিজেপি ও জনতা দল ইউনাইটেড এনডিএ জোট হিসাবে বিহার বিধানসভা নির্বাচনে লড়লেও ভূমিদস্য জয়ের মাধ্যমে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে আসে। পরিষদীয় নেতা নির্বাচিত হয়ে চৌধুরী রাজ্যপাল সৈয়দ আতা হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করে বিহারে সরকার গঠনের দাবি জানান। এরপর এক্স পোস্টে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই দায়িত্বকে বিহারবাসীর সেবার পবিত্র সুযোগ হিসাবে বর্ণনা করেন। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফলের পর এবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার পালা। এবার ঘোষণা করা হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের তারিখ। আগামী 17 এপ্রিল সকাল 9টায় প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 17 এপ্রিল সকাল 9টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এপ্রিলের শুরুটা ছিল বেশ মনোরম। বৃষ্টি বাদলের সৌজন্যে ততটা দাঁত বসাতে পারেনি গরম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি এই সময়ের চেনা পরিবেশকে ফিরিয়ে আনতে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের হুঁশিয়ারি রয়েছে। দিল্লি এনসিআর অঞ্চলে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পারদ উঠবে 40 ডিগ্রির উপরে। সপ্তাহান্তেই তা 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছে যাবে, ভবিষ্যৎবাণী আবহাওয়া দপ্তরেরও। এদিকে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে 41 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে বলেই আশঙ্কা। সব মিলিয়ে দেশের রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার কথা জানানো হয়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চল সহ অসম এবং বরাক উপত্যকায়ও আগামী কয়েকদিন তীব্র গরম থাকার সম্ভাবনা রয়েছে। দেশের চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার এনেছে বিরাট বড় সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অথবা সিআরপিএফে 9000-এরও বেশি কনস্টেবল নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পাস হলেই চাকরিতে আবেদন করা যাবে। সারা দেশের যে কোনো প্রার্থী আবেদনের যোগ্য। মাসিক 21,000 টাকা বেতন এবং সাথে মিলবে আরও সুযোগ সুবিধা। এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ, শূন্য পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য দরকারি তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট 9195টি শূন্যপদ পূরণ করা হবে। পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিল সৌদি আরবের হজ মন্ত্রক। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট করেছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরা ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। সৌদিতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হজের সময় ভিজিট অথবা ট্যুরিস্ট ভিসাধারীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হজ ও উমরা মন্ত্রক জোর দিয়ে বলেছে, সব ধরনের অফিসিয়াল বুকিং অথবা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই সম্পন্ন হবে।